পরিসংখ্যান কি কখনো চিৎকার করতে পারে? সংখ্যা কি কখনো কাঁদে? গত 2025 সালের একটা পরিসংখ্যান আজ বাংলাদেশের প্রতিটি দরজায় কড়া নাড়ছে। আমাদের জাতীয় জরুরি সেবা 999-এ প্রতিদিন গড়ে 51টি কল আসছে। না, এটা কোনো চুরি বা ডাকাতির খবর নয়। এই 51টি কল আসছে ঘরের ভেতর থেকে নারীর আর্তনাদ হয়ে। 2024 সালের তুলনায় 2025 সালে স্বামীর হাতে নির্যাতনের অভিযোগ বেড়েছে অবিশ্বাস্য 63%। এটি গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ এবং ভয়াবহ এক রেকর্ড। কেন? হঠাৎ কি এমন ঘটলো যে বাংলাদেশের সাজানো সংসারগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? গোপালগঞ্জের সেই নার্স কিংবা ভাটারার সেই গৃহবধূর নাম কি কেবল কেস ডায়েরির পাতায় সীমাবদ্ধ থাকবে? আজ আমরা সেই অন্ধকার সুড়ঙ্গের ভিতরে ঢুকবো। তবে সাবধান, এই সুড়ঙ্গের শেষ মাথায় যে সত্যিটা লুকিয়ে আছে সেটা আপনাকে শিউরে তুলবে। আজ আমরা শুধু জানবো না কেন নির্যাতন হচ্ছে, বরং দেখব এই ধ্বংসের রূপটা কত বড়। প্রতিদিন 51টি কল, মাসের শেষে সংখ্যাটা দাঁড়ায় 1,500-এর উপরে। আর যারা ফোন করতে পারছেন না, লোকলজ্জার ভয়ে যারা চুপ করে আছেন, তাদের সংখ্যাটা যোগ করলে এই পরিসংখ্যান কোথায় গিয়ে ঠেকবে একবার ভাবুন। প্রতিটি কল মানে একটি স্বপ্ন ভঙ্গ, প্রতিটি কল মানে একটি সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাওয়া। আশ্চর্যের বিষয় হলো এই পরিসংখ্যান গত 8 বছর স্থিতিশীল ছিল, কিন্তু হঠাৎ করে গত 1 বছরে এই গ্রাফটা রকেটের গতিতে উপরের দিকে কেন উঠল? আমরা দেখছি অভাবের রাগ মিটছে নারীর উপর, কিন্তু এই অভাবটা এলো কোত্থেকে? আমরা দেখছি স্বামী তার ব্যর্থতার ক্ষোভ ঢালছে স্ত্রীর গায়ে, কিন্তু এই ব্যর্থতার উৎস কোথায়? থানায় থানায় আজ ডায়েরির পাহাড়। গোপালগঞ্জের সেই নার্সের কথা ভাবুন, যিনি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচান, অথচ নিজের ঘরেই তিনি নিরাপদ নন। ভাটারা সেই গৃহবধূর কথা ভাবুন, যার কাছে সংসার ছিল স্বপ্ন, আস্থা দুঃস্বপ্ন। রাষ্ট্র বলছে আইন আছে, সমাজ বলছে সংস্কার হচ্ছে, কিন্তু 999-এর ওই ঘন্টিটা যখন বাজে তখন বোঝা যায় ভেতরটা একদম পচে গেছে। এখন প্রশ্ন হলো, মানুষ কি হঠাৎ করে হিংস্র হয়ে উঠল, নাকি চারপাশের পরিবেশটাই বিষাক্ত হয়ে গেছে? 2024 সালের আগস্টের পরবর্তী সময়টা আমাদের একটু গভীরভাবে দেখতে হবে। দেশের কারাগারগুলো থেকে এক যুগে অনেক মানুষ বেরিয়ে এলো। কারা ছিল তারা? কি ছিল তাদের অপরাধের রেকর্ড? যখন সমাজের ভেতরের দীর্ঘদিনের ভারসাম্যটা হঠাৎ করে ভেঙে ফেলা হয়, তখন তার আঁচ তো সাধারণ মানুষের ঘরে লাগবেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে ভয়াবহ রূপ, এটা তো আকাশ থেকে পড়েনি। থানায় গিয়ে অভিযোগ করলে যখন প্রতিকার পাওয়া যায় না, তখন অপরাধীর সাহস বাড়ে। যখন একজন নির্যাতক জানে যে তার বিচার করার মতো কেউ নেই, রাষ্ট্র অন্য কাজে ব্যস্ত, তখন সে আরো বেপরোয়া হয়ে ওঠে। গোপালগঞ্জের ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে থানার ওসির চেয়ারে যারা বসে আছেন, তাদের অগ্রাধিকার আজ বদলে গেছে। নারীর নিরাপত্তার মতো তুচ্ছ বিষয় আজ তারা এজেন্ডায় রাখে না। এরপর আসা যাক রাজনীতির মার পেঁচে। 2026 সালের 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের কথা কি মনে আছে? থাকারই কথা। এই তো গেল মাত্র। দেশের প্রধান রাজনৈতিক দল সেই নির্বাচনে ছিল না। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায়নি বললেই চলে। একটা সাজানো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্ষমতা নেওয়া হলো। আর যারা ক্ষমতায় বসে আছেন, সেই বিএনপি কি পারবে এই পরিস্থিতি সামলাতে? ইতিহাস কি বলে? এই দলের ট্র্যাক রেকর্ড কি আমাদের আশ্বস্ত করে? তারা এখন লম্বা লম্বা বিবৃতি দিচ্ছে, কিন্তু একটা দেশের সামাজিক কাঠামো যখন তছনছ হয়ে যায়, তখন শুধু বিবৃতি দিয়ে নারীর আর্তনাদ থামানো যায় না। 999 ওই ফোন কলগুলো আসলে রাষ্ট্রের ব্যর্থতার এক একটা সাইরেন। রাষ্ট্র যদি সত্যিই চাইতো, তবে পারিবারিক সুরক্ষা আইনটা মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু তারা চায় না। কেন চায় না? কারণ মানুষের দুর্ভোগ যত বাড়ে, ভোটের রাজনীতি করা তত সহজ হয়। অনেক তো হলো পরিসংখ্যান আর অভিযোগ, এবার আসা যাক আসল সত্যে। কেন এখন এই সংখ্যা 63% বাড়লো? উত্তরটা লুকিয়ে আছে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে।
দেশ জুড়ে যে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, যে রক্তপাতের উপর দাঁড়িয়ে ইউনূসের মতো একজন সুদী মহাজন সামরিক বাহিনীর ছায়ায় ক্ষমতায় বসেছিলেন, সেই দিন থেকেই এই ধ্বংসের বীজ বোনা হয়েছে। বিদেশি অর্থে আর রাজনৈতিক উস্কানিতে বাংলাদেশের অর্থনীতিকে হঠাৎ করে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হলো। আসল কারণটা হলো অর্থনৈতিক ধস। কারখানা বন্ধ, ব্যবসা নেই, চাকরি নেই, বাজারে দাম বেড়েছে কিন্তু সাধারণ মানুষের পকেটে টাকা নেই। যখন একজন পুরুষ দিন শেষে ঘরে ফিরে দেখে চালের বস্তা খালি, বাচ্চার মুখে দেওয়ার মতো দুধ নেই, তখন তার সেই অক্ষমতার রাগ, তার সেই ব্যর্থতার হাহাকার গিয়ে পড়ছে ঘরের সবচেয়ে দুর্বল মানুষটির উপর। মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের তামাশা আর বর্তমানের এই সাজানো শাসনের আসল বলি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি নারী। মানুষের অভাবকে যখন রাষ্ট্র পুঁজি করে, তখন সংসার আর সংসার থাকে না, তার রণক্ষেত্র হয়ে যায়। এই অভাবটাই হলো সেই অদৃশ্য হাত যা আমাদের মা বোনদের উপর নির্যাতনের খড়গ তুলে দিচ্ছে। তবে মনে রাখবেন, এই অন্ধকারই আমাদের শেষ পরিচয় নয়। রাষ্ট্র যখন আপনাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, রাজনীতি যখন আপনার অন্দরে বিষ ঢেলে দেয়, তখন ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা আপনার নিজের। আমাদের ঘরের দেয়ালগুলো যেন বাইরের নোংরা রাজনীতির শিকার না হয়। আমরা সেই জাতি যারা বারবার ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছি। যে মানুষটি আজ অভাবের ভারে পিষ্ট হয়ে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তাকে বলছি, আপনার লড়াই ক্ষুধার বিরুদ্ধে, আপনার প্রিয়জনের বিরুদ্ধে নয়। ঘরের মানুষটি আপনার প্রতিপক্ষ নয়, সে আপনার যুদ্ধের সহযোদ্ধা। সচেতন হওয়াই হলো মুক্তির প্রথম ধাপ। যখন আপনি সত্যটা জানবেন, যখন আপনি বুঝবেন কিভাবে আপনাকে রাজনীতির দাবার ঘুঁটি বানানো হচ্ছে, তখনই আপনি প্রকৃত ক্ষমতার মালিক হবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, পরিবারের পাশে দাঁড়ান, কারণ একটি শক্তিশালী সংসারই পারে একটি ভেঙে যাওয়া দেশকে আবার গড়ে তুলতে। বিশ্বাস করুন। ভাঙা দেশের ভাঙা সংসার, এই বাস্তবতাকে আমাদের পাল্টাতে হবে। সত্যটা আজ আপনাদের সামনে। রাজনীতি যখন মানুষের পেটে লাথি মারে, তার প্রভাব পড়ে মনের উপর। আর সেই অস্থিরতাই আজ আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। আপনি কি একমত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। সত্যের সন্ধানে পাওয়ার পলিটিক্স টিভি সবসময় আপনার সাথে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।